সুপ্রিয় দর্শক ও সুধী শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার থাই বেবি ডায়াপার ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আপনার স্বাস্থ্য এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর মলি এবং আমাদের সাথে থাকছেন বিশেষজ্ঞ ডাক্তাররা। আমাদের আজকের আলোচনার বিষয় বরাবরের মতোই করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষা। এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ আশরাফুজ্জোহা রাজ, চেয়ারম্যান রাজ ডেন্টাল সেন্টার, এবং সেই সাথে আরও উপস্থিত আছেন সহযোগী অধ্যাপক ডাক্তার কেডি চক্রবর্তী, চক্ষু বিভাগ, কুমুদিনী ওমেন্স মেডিকেল কলেজ, যিনি সিনিয়র কনসালটেন্ট হিসেবে ডক্টর কে জামান বিএনএসবি হসপিটালে কর্মরত আছেন, যেটি ময়মনসিংহে অবস্থিত। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনারা চাইলে ফোন করে কথা বলতে পারেন আমাদের আজকে বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে, এবং সেই সাথে ফেসবুক থেকে সরাসরি দেখতে লগ ইন করুন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আলোচনা শুরু করা যাক। প্রথমেই রাজ স্যারকে দিয়ে শুরু করতে যাচ্ছি। স্যার কেমন আছেন? স্যার আছি আলহামদুলিল্লাহ। শীত অলরেডি কিন্তু স্যার একটু শুরু হয়ে গেছে, এবং করোনাকালে গতবারও আমরা দেখেছি, তার আগের বারও দেখেছি যে একটা প্রকোপ পড়ে যায়। এখনও আমরা ওয়েট করছি যে আবার সেই প্রকোপটা আসে কিনা, বাট আশা করি ইনশাল্লাহ হয়তো বা এরকমটা আমরা এখন আর ফেস করব না। বাট এই শীতের সময়ে রোগীদের আসলে দাঁতের প্রধানত সমস্যাগুলো কি কি নিয়ে আসে, যদি একটু শেয়ার করেন। প্রথম সমস্যা হচ্ছে যে আমাদের মধ্যে কিন্তু এমনিতে অনেকেই দাঁতটি একটু শিরশির করা অনুভব করে, অনেকের মধ্যেই, আমার আপনার বা পরিবারের অনেকের মধ্যেই। ঠান্ডা পানি খেলে, মিষ্টি খেলে অল্প সময়ের জন্য শিরশির করে ওঠে, টক জাতীয় খাবার খেলে এটা শীতের সময় বেশি হয়, ওই ওয়েদারের কারণেই। তো এটি একটি সমস্যা হতে পারে। আর মুখটা শুষ্ক হয়ে থাকে, কারণ এই সময় তো আমরা জানি শরীর ড্রাই থাকে, আমাদের চামড়া থেকে শুরু করে মুখের মধ্যেও কিন্তু ড্রাই হয়ে থাকে। ড্রাইনেস থেকেও কিন্তু মুখের মধ্যে এক ধরনের একটু বার্নিং সেন্সেশন হতে পারে, কারণ আল্লাহ প্রদত্ত যে স্যালাইভা বা লালা, তার কিন্তু বিশেষ ফাংশন রয়েছে, মুখটিকে পিচ্ছিল রাখে, খাবার খেতে, খাবার গিলতে সুবিধা হয়। এই সমস্যাগুলি যখন ব্যাহত হয় তখন মুখের মধ্যে ধরনের সমস্যা হয়। আর শীতকালে এই লালা কম হওয়ার কারণেও কিন্তু আমাদের যেই মুখের বা দাঁতের মধ্যে যেই অটোমেটিক ধৌত বা ধোয়ার যে অ্যাকশনটি সেটি কমে যায়। ফলে দেখা যায় খাবার একটু বেশি লেগে থাকার প্রবণতা থাকে, ফলে ডেন্টাল ক্যারিজ বা মাড়ি রোগ এটাও কিন্তু শীতকালে একটু বেশি হয়ে থাকে। আমরা এই বিষয়গুলো নিয়ে মানে কি করা যেতে পারে প্রতিরোধ এবং চিকিৎসাটা জানবো, তার আগে আমি কেডি চক্রবর্তী স্যারের কাছে আসছি। স্যারকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে স্টুডিওতে জয়েন করার জন্য। স্যার, যেহেতু শীত এই নভেম্বরে আমরা বলি যে শীত চলে এসছে এবং ডিসেম্বর শীত পুরোপুরিভাবে চলে আসে, এবং চক্ষু বিভাগে যেহেতু আপনি কর্মরত আছেন, স্যার আমাদের সাথে কি একটু শেয়ার করবেন যে এই শীতকালে এবং করোনা যেহেতু অলরেডি আছে, যে কি কি ধরনের সমস্যাগুলো বেশি নিয়ে আসে রোগীরা? ধন্যবাদ ডক্টর মলি আপনাকে, পাশাপাশি বাংলা ভিশন ভালো থাকুন অনুষ্ঠানে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো বিশেষ করে শীতকালীন পাশাপাশি করোনা সময়ে আমাদের বিভিন্ন বয়সে, সকল বয়সেই কনজাংটিভাইটিস যে রোগটা সেটা হইতে পারে, পাশাপাশি স্ক্লেরাইটিস, ইউবিআইটিস, স্ক্লেরাটো ইউবিআইটিস, ক্যারাটাইটিস এবং করোনার সাথে রিলেটেড যে সমস্ত ডিজিজ, তার মধ্যে আমাদের দেখা যাচ্ছে রেটিনাইটিস, অপটিক নিউরাইটিস, মানে এই রোগগুলো আমাদের প্রকোপটা বেশি হচ্ছে ইদানিং। করোনার আফটার মানে জাস্ট করোনার সাথে সিস্টেমিক যে ইনভলভমেন্ট যেগুলো আছে, যারা আইসিইউতে দীর্ঘদিন থাকার পরে দেখা যাচ্ছে ব্ল্যাক আলসার, মিউকোরমাইকোসিস জাতীয় অসুখ হচ্ছে, আমাদের দেশেও এটা এই কেস রিপোর্টেড হচ্ছে, মানে সারা পৃথিবীতেই হচ্ছে। এবং পাশাপাশি যে করোনা পরবর্তী যে সিস্টেমিক ডিজিজগুলোর জন্য তার মানে ভাস্কুলার ডিসঅর্ডার, যেমন কারো ডায়াবেটিক ছিল, ডায়াবেটিক জন্য ডায়াবেটিক রেটিনোপ্যাথি অ্যাগ্রেসিভ আকার ধারণ করছে, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি অ্যাগ্রেসিভ ধারণ করতেছে, পাশাপাশি সেন্ট্রাল সেরাস কোরিও রেটিনোপ্যাথি লাইক ডিজিজগুলা, যে ডিজিজগুলা প্রকোপ আগে প্রিভিয়াস করোনার 2019 বা তার আগে আমাদের যে রেশিওতে ডিজিজগুলো, আমি বিশেষ করে রেটিনার সাথে কাজ করি, তো রেটিনার রিলেটেড ডিজিজগুলার পরিমাণ আমাদের হসপিটালে কম ছিল, সেইগুলা প্রকোপ বেড়ে যাচ্ছে। আমরা সেগুলোতে আবার আসবো, এবং সেটাতে শীতকালে যেহেতু অনেক বেশি আর্দ্রতার পরিমাণ কমে যে অনেক ডাস্ট এবং ধুলো হয়, সেখানেও কিছু প্রবলেম হয়, সেগুলো আমরা একটু পর জানবো। আমি একটু রাজ স্যারের কাছে ফেরত আসছি। স্যার একটা কথা বলেছিলেন যে স্যালাইভাটা কমে যাচ্ছে, কারণ হচ্ছে কি ড্রাই হয়ে যায় মাউথটা, বিকজ অফ যদি আমরা বলি যে মানে ঋতু পরিবর্তনের জন্য। সেক্ষেত্রে স্যার আমাদের যদি আমরা প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা নিতে চাই, সেটা আসলে কি করা উচিত আমাদের? সেক্ষেত্রে খুব সাধারণ কথা, কারণ মুখ ড্রাই হলে আমরা কি বলি,
একটু পানি খেতে, পানিটা যে একদম ঠান্ডা খেতে হবে তা না, উষ্ণ পানিও খেতে পারে। এই সময় মানুষের গলার সমস্যা হয়, উষ্ণ পানি খেলো। আর এই টাইমে কিন্তু আমাদের বাজারে প্রচুর মৌসুমি শাকসবজি ওঠে, আমরা সবাই জানি শাক সবজি, এগুলো যদি একটু পর্যাপ্ত পরিমাণে খাই, বিশেষ করে মুখ ড্রাই হয়ে যায় এমন খাবার যাতে না খাই, যেমন বিশেষ করে কোমল পানীয় বলতে পারি, তারপর বিভিন্ন ফাস্টফুড এখন তো না খেলে চলেই না, এইগুলির পরিমাণ যদি শীতকালে কিছুটা কমিয়ে আনতে পারি তাহলে কিন্তু মুখের সুস্থতা অনেকটাই কমে যাবে। আর সবচেয়ে বড় কথা, কিছুদিন পর পর একটু পানি খাবো, সেটা উষ্ণ গরম হোক যাই হোক, পানি খেতে পারি, স্যুপ খেতে পারি, বা তরল জাতীয় জিনিস আমরা পর্যাপ্ত পরিমাণে খাই, মানে সবসময় আর কি ময়েস্ট রাখার যে চেষ্টা বিষয়গুলো করতে হবে। থাকবে সেগুলো করতে আর হবে। যাদের মুখ এরপরও ড্রাই হয়ে যায়, যেমন যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস রয়েছে, বিশেষ করে যারা কেমোথেরাপি নিচে ক্যান্সারের পেশেন্ট, যাদের কিডনি রোগ, তো এমনিতে মুখ শুষ্ক থাকে আর এই টাইমে আরও বেশি শুষ্ক হয়, এদেরকে আমরা অ্যাডভাইস করি মুখটাকে একটু ভেজা রাখার জন্যে। এখন কিন্তু বাজারে যত সুগার ফ্রি চুইংগাম পাওয়া যায়, আপনারা জেনে থাকবেন, অনেক সুপার শপে বা দেখি গ্রাম পর্যায়ে অনেক ক্ষেত্রে চাইলে জোগাড় করতে পারে। এই চুইংগামটি নিয়ে যদি দিনে অন্তত 15-20 মিনিট দুই পাশে একটু চেবাই, তাহলে এই যে আমাদের স্যালাইভারি উৎপন্ন যে গ্ল্যান্ডগুলি, সেগুলো অ্যাক্টিভ হবে এবং সেখান থেকে কিছু স্যালাইভা নিষ্কৃত হতে পারে, মুখটা একটু ভেজা ভেজা থাকতে পারে। স্যার আরেকটা কথা আপনি বলছিলেন যে ড্রাই হওয়ার সাথে সাথে যেহেতু স্যালাইভাল অ্যাক্টিভিটিসটা কমে যায়, যার কারণে আমাদের দেখা যাচ্ছে যে ক্যারিজটাকে প্রতিরোধ করাটাও তখন টাফ হয়ে যায়, এবং সেক্ষেত্রে স্যার আমরা তখন কি করতে পারি? সেক্ষেত্রে প্রথমে বলতে পারি যে আমরা এই মুখটাকে শুষ্ক থেকে যেতে হচ্ছে, এটা মাঝে মাঝে একটু মাউথওয়াশ ব্যবহার করা যেতে পারে। বাজারে অনেক রকম মাউথওয়াশ রয়েছে, এই অ্যান্টি প্লাক বলতে যেটি এই ডেন্টাল ক্যারিজ তৈরি করার জন্য দায়ী, সেই প্লাককে রোধ করার জন্য বিশেষ কিছু ধরনের মাউথওয়াশ বাজারে পাওয়া যায়। চিকিৎসকের পরামর্শ মতো যাদের মুখ বেশি শুষ্ক তারা সেই মাউথওয়াশটি ব্যবহার করতে পারে। আর ওই দাঁতের ব্রাশের বিষয়টি আরেকটু বেশি রকমের উৎসাহিত হতে হবে, বিশেষ করে যেটা সবসময় আমরা বলে থাকি, সকালে নাস্তার পর রাতে ঘুমাতে যাওয়ার আগে এই দাঁতের সবগুলি পৃষ্ঠই যেন ভালো করে পরিষ্কার করা হয়। শুষ্কতার কারণে কোনো খাবার যাতে কোনো লুকায়িত স্থানের থেকে যেতে না পারে, কারণ খাবার থেকেই কিন্তু মেনলি ডেন্টাল ক্যারিজ বলি বা মাড়ির রোগ দিয়ে মাড়িতে রক্ত পড়া বলি, সবকিছুর পিছনেই কিন্তু এই যে লুকায়িত খাবার যে থাকে এটাই দায়ী করা হয়। আমরা স্যার একটু পর আবার ফেরত আসবো যে আসলে ক্যারিজের ট্রিটমেন্ট কিভাবে করা যায়, আমরা সেটা নিয়ে কথা বলবো। স্যারের সাথে কথা বলছিলাম যে স্যার শীতকালে ধুলো এবং বালির পরিমাণ অনেক বেশি মাত্রায় বেড়ে যায় কারণ শুষ্ক আবহাওয়ার জন্য, সেইগুলো থেকে আসলে কি ধরনের রোগগুলো হয় যদি একটু শেয়ার করেন আমাদের সাথে। ধন্যবাদ। সেটির সাথে মূলত কনজাংটিভাইটিস, এটাকে আমরা অ্যালার্জিক কনজাংটিভাইটিস বলি। তো অ্যালার্জিক কনজাংটিভাইটিসগুলা তো একটা হচ্ছে কি যে এই মৌসুমে কিছু যেমন পরাগরেণু আসে, পরাগরেণুর জন্য হতে পারে, আর ডাস্টও একটা অন্যতম কারণ। সেটা থেকে অ্যাভয়েড করা, যাতে এটা থেকে কাছাকাছি না যাওয়া, এটা থেকে দূরে থাকা একটা দিক। দুই হলো মানে প্রোটেক্টিভ মেজারের ক্ষেত্রে যারা বাইরে কাজ করে তাদের ক্ষেত্রে সানগ্লাস ব্যবহার করতে পারে। আর ডাক্তারের পরামর্শ নিয়ে, তো অপথলমোলজিস্টের কাছে, চোখের ডাক্তারের কাছে গিয়ে তাকে যথাযথ চিকিৎসা করতে হবে। যদি অ্যালার্জির ক্ষেত্রে যথাযথ না হয়, অনেকেই দেখা যায় যে বাজারজাত জিনিসগুলো বাজার থেকে সংগ্রহ করে স্টেরয়েড জাতীয় ওষুধ দেওয়ার সাথে সাথে সে ভালো হয়ে যায়। এই সমস্ত ওষুধ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে, না হলে তাকে দীর্ঘদিন স্টেরয়েড ব্যবহার করার ফলে তার চোখে পার্মানেন্ট ড্যামেজ হয়ে যেতে হবে। গ্লোকোমা নামক একটা রোগ আছে, যে রোগটা নীরব ঘাতক। তার ব্রেনের সাথে চোখের যে কানেকশন, অপটিক নার্ভটা, তার প্রেশার বেড়ে যেয়ে তার অপটিক নার্ভটা ড্যামেজ হয়ে যাবে, তারপর টোটালি সে ব্লাইন্ড হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে এই ইদানিং যে সমস্যাটা হয় কি, যে যার যখন যে একটা ওষুধের নাম যখন সে জানে, সে বারবারই সেই এই ওষুধ কিনতে থাকে। এবং দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের দেশের প্রেক্ষাপটে যে প্র্যাকটিসটা হয়, যে মেল প্র্যাকটিসটা হয়, যে ডিসপেন্সারিতে গেলেই ডিসপেন্সারির উনি সাজেস্ট করে যান যে আপনারা এই চোখের ড্রপটা নিয়ে যান, এটা এরকম। এই প্র্যাকটিসটাও আসলে আমাদের কম করা উচিত। আমরা স্যার আপনি অনেকগুলো ডিজিজের কথা বললেন, তার মধ্যে রেটিনার একটা বিষয় নিয়ে আবার আলোচনা করব, যে ওই রেটিনার ইনফেকশন বা রেটিনাতে কোনো সমস্যা হলে যে পার্মানেন্টলি অন্ধ হয়ে যায় লোকজন, সেটা নিয়ে একটু স্যার কথা বলবো। তার আগে স্যারের কাছে একটু ফেরত আসছি যে স্যার ডেন্টাল ক্যারিজ যদি হয়েই যায়, কারণ আমাদের দেশে আসলে প্রতিরোধে খুব কমই হয়, আমরা আসলে প্রতিকারেই আসলে বেশিরভাগ আসি, আমাদের দেশে প্রিভেন্টিভ মেজার থেকে ট্রিটমেন্ট মেজারটাই বেশি নেই। তো ওই ক্যারিজগুলোর জন্য স্যার আমরা সাধারণত কি ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকি, আধুনিক কোনো ট্রিটমেন্ট আছে কিনা? একটি কথা একদম সবাইকে স্পষ্ট জানতে হবে, যে যদি দাঁতের গর্ত একবার শুরু হয় বা ডেন্টাল ক্যারিজ একবার শুরু হয়, সেটিকে চিকিৎসা না করিয়ে কোনোভাবে এটাকে বন্ধ করা সম্ভব না। কোনো ওষুধ খেয়ে বা তখন হওয়ার পর অতিরিক্ত যত্ন নিয়ে কোনো লাভ নেই। ক্যারিজ শুরু হলে সেটাকে ট্রিটমেন্ট নিতেই হবে, পরিষ্কার কথা। আর ট্রিটমেন্ট খুব সিম্পল, একটা জায়গায়
ক্যারিজ মানে কি? দাঁতের স্ট্রাকচার ক্ষয় হয়ে গর্ত হয়ে যাওয়া, ওই জায়গাটাকে আমাকে ভরাট করতেই হবে। এই বিষয়টি স্যার আমি একটু দর্শক উদ্দেশ্যে বলতে চাইছি যে দর্শক অনেকে ক্যারিজ বলতে হয়তো বা আলগা কোনো কিছু বুঝে যে দাঁতের মধ্যে লেগে আছে কিনা। ক্যারিজ হচ্ছে দাঁতের মধ্যে গর্ত হয়ে যাওয়া, দীর্ঘ সময় ধরে যদি কোনো ধরনের ইনফেকশন থাকে সেটা থেকে ক্ষয় হতে হতে দাঁতে যে গর্তটা হয় সেটাকে আমরা ডেন্টাল ক্যারিজ বলি। তো সেই ক্যারিজদের ওই গর্তটাকে পূরণ করে দিতে হবে। অনেকের মধ্যে ধারণা আছে দাঁতের গর্ত হলে সব গর্তে ফিলিং করা যায়, বিষয়টা কিন্তু এমন না। আমাদের মধ্যে অবহেলার কারণে আমরা কি করি, গর্ত হয়ে আছে একটু কুলি করে ফেলি বা কাঠি দিয়ে খাবারটা বের করে দিয়ে রেখে দিই, ব্যথা তো করছে না মনে করি। কিন্তু ব্যথা না হওয়া পর্যন্ত এটাকে ফিলিং করা যায় বা গর্ত ভরাট করা যায়। কিন্তু যদি ব্যথা একবার শুরু হয়ে যায় তাহলে কিন্তু এই সংক্রমণটি দাঁতের যে শক্ত পার্ট তার মধ্যে নেই, একদম ভিতর কাজে নরম পাল্প বলি তার মধ্যে চলে যায়। ওই ব্যথা শুরু হয়ে গেলে কিন্তু নর্মাল ফিলিংয়ে বা ভরাট করে দিলে কিন্তু দাঁতটি সুস্থ হয় না। সেক্ষেত্রে দাঁতটিকে রুট ক্যানেল নামে আর একটু জটিল চিকিৎসার প্রয়োজন হয়। জটিল শুধু বলবো না, বলবো একটু ব্যয়বহুল, সময় সাপেক্ষ। সেই কারণে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের বলতে চাই যে গর্তের শুরুতে তখনই যে ফিলিং করিয়ে নেয়, খুব অল্প খরচে অল্প সময়ে সমস্ত মানুষের একটা আয়ের যে আয় করে তার মধ্যে এটা পড়বে, সহনশীল পর্যায়ে করে নিতে পারে। অনুষ্ঠান শেষে আমরা আরেকটু আপনাকে জিজ্ঞেস করব যে আসলে দাঁতের চিকিৎসাটা এমন হওয়া উচিত যে প্রত্যেক বছরে মিনিমাম 2 থেকে 3 বার একবার ডাক্তারের কাছে কোনো প্রবলেম না থাকলেও যাওয়া। সারা বিশ্বের ডাক্তাররা কিন্তু জোরালোভাবে এটা বলছে যে কষ্ট হোক না হোক যাই হোক না কেন বছরে অন্তত একবার একজন ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। স্যারের কাছে আবার ফেরত আসছি। স্যার, যেহেতু এই যে আপনি একটা কথা বললেন অ্যালার্জি হচ্ছে, অ্যালার্জি হলে স্টেরয়েড দিলে চলে যাচ্ছে, বাট আমরা যদি অ্যালার্জিটা থেকে এই সময় অনেকেরই চোখে কিন্তু অ্যালার্জি হয়, মানে রাস্তার ধুলোবালি থেকে, সেক্ষেত্রে স্যার আপনাদের ট্রিটমেন্টটা কি থাকে? আমাদের ট্রিটমেন্টটা ডায়াগনোসিসটা অ্যাকর্ডিংলি হবে যে কোন স্টেজে আছে অ্যালার্জি স্ট্যাটাসটা প্রাইমারি বা ইন্টারমিডিয়েট বা লেট স্টেজে। তো সাধারণত প্রাইমারি স্টেজে হলে সাধারণত আমরা মার্কেটে যে সমস্ত অ্যান্টি অ্যালার্জেন ড্রাগ এটা সাধারণত দিই আমরা, প্যাটাডিন ডিএস, অ্যালাকট ডিএস, এই গ্রুপের ড্রাগ যেগুলো অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ। আবার আরেকটু সিভিয়ার হলে আমরা স্টেরয়েড ব্যবহার করি, সেটা হলো মাইল্ড স্টেরয়েডের ক্লাসিফিকেশনের মধ্যে মাইল্ড, মডারেট, সিভিয়ার আছে, যেমন ক্লোরোমেথানল বা লটেপ্রানল বা ডেক্সামেথাসন, বা তারপরের ক্ষেত্রে আমরা প্রেডনিসোলন বা ডাইপ্রেডনিসোলন, আমরা এগুলা পটেন্ট স্টেরয়েড পারতপক্ষে আমরা ব্যবহার করি না। করলেও যে কোনো স্টেরয়েড দিতে গেলে আমরা সবসময় ট্যাপারিং স্টেজে দিই, অথবা আমরা লার্জ ডোজে শুরু করে আস্তে আস্তে আমরা ডোজটা কমায় দেওয়ার চেষ্টা করি। কিন্তু স্টেরয়েড ব্যবহারের ক্ষেত্রে খুব কশাস থাকতে হবে এবং সেটা অবশ্যই ব্যবহার করার সময় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে মানে স্টেরয়েড ব্যবহার করতে হবে। কিন্তু সেটা আমরা স্টেজ অনুযায়ী কোন স্টেজে আছে। স্যার, আপনি একটা কথা বলছিলেন যে অনেকগুলো ডিজিজ করোনা পরবর্তীকালে আপনারা পাচ্ছেন, তার মধ্যে সবচেয়ে বেশি কোনটা স্যার পাচ্ছেন আপনারা? যে দেখা যাচ্ছে করোনা হয়েছিল ওল্ডার একটা পেশেন্টের, কিন্তু তার পরবর্তীতে চোখের কিছু সমস্যা ডেভেলপ করেছে, সেটার মধ্যে সবচেয়ে কমন কোনটা স্যার পাচ্ছেন? ধন্যবাদ। করোনার সাথে আসলে রিলেটেড সিস্টেমিক ডিজিজগুলো খুবই ইনভলভমেন্ট, তার মধ্যে ডায়াবেটিক মেলাইটাস অন্যতম। যে সমস্ত পেশেন্টের আনকন্ট্রোল ডায়াবেটিক মেলাইটাস থাকে তাদের আবার রেটিনাতে কিছু প্রবলেম হয়। তাদের মধ্যে প্রি পলিফারেটিভ আছে, পলিফারেটিভ ডিজিজ আছে। প্রি পলিফারেটিভের মধ্যে মাইল্ড আছে, মডারেট আছে, সিভিয়ার আছে, ভেরি সিভিয়ার আছে, এবং পলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথির মধ্যে আবার অ্যাডভান্স আছে, এবং ডায়াবেটিক মেকুলার ইডিমা আছে, মেকুলার জোনেও হয়েছে, এখানে আবার ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট মেকুলার ইডিমা, সেখানে রক্তকরণ হয়। তো তাতে দেখা যাচ্ছে আমরা আগে যে হারে ডায়াবেটিক পেশেন্টদের যে মানে রেটিনার যে ইনভলভমেন্টটা যেটুকু আমরা পেতাম, এখন তার থেকে অনেক বেশি পাওয়া যাচ্ছে, এবং সেটার ক্ষেত্রে তার সে আগে যে বিষাণটুকু ছিল সেই বিষাণটুকু আরও বেশি ডিটোরিয়েট করতেছে। তাতে আমাদের যে অ্যাকর্ডিং টু ন্যাশনাল গাইডলাইন অনুসারে ডায়াবেটিক রেটিনোপ্যাথি পেশেন্টদের ট্রিট করার ক্ষেত্রে তাদের প্রয়োজন হয় ইন্ট্রাভিট্রিয়াল ইনজেকশন, অ্যাভাস্টিন ইনজেকশনের প্রয়োজন হয়, লেজার পিআরপি লেজারের কস্টলি এবং একটু ক্রিটিক্যাল হয়ে গেছে। এবং আমি যে হসপিটালে কাজ করি ডাক্তার কে জামান বিএনএসবি আই হসপিটাল, সেই হসপিটাল ময়মনসিংহে, যদি ঢাকার বাইরে যে হসপিটালগুলোতে এই বিশেষায়িত সেবাগুলো এখানে বিদ্যমান আছে, এবং সেখানে আমরা আমাদের এই ডায়াবেটিক করোনাকালীন সময়ে ডায়াবেটিক জনিত কারণে রেটিনার যে রক্তকরণ হচ্ছে সেটা দেখা যাচ্ছে নট অনলি ডায়াবেটিক, হাইপারটেনশন বা সেন্ট্রাল সেরাস রেটিনোপ্যাথি, যে ডিজিজগুলা বিফোর করোনা আমরা যে পরিমাণে কম দেখেছি, ইদানিং দেখা যাচ্ছে যে এই মানে রেটিনার ডিজিজের মানে সংখ্যাটা বেশি, মানে রোগীর প্রাদুর্ভাব বেশি। আরও অন্যান্য ক্ষেত্রে যেমন আমরা ইদানিং আমাদের নতুন যেমন ঢাকার বাইরে রেটিনোপ্যাথি প্রিমেচুরিটি আরওপি একটা প্রোগ্রাম আছে, রেটিনোপ্যাথি প্রিমেচুর বাচ্চা, যে সমস্ত বাচ্চা
একটা বাচ্চা মায়ের পেটে সময়ের আগে যদি জন্ম হয়ে যায়, যে সাধারণত 38 থেকে 40 সপ্তাহে জন্ম হয়, তো তার যদি এবং আড়াই কেজি ওজনের যদি মানে হয়, যদি 34 উইকসে জন্ম হয় সেই বাচ্চাটা, এবং জন্মের পর যে বার্থ ওয়েট বিলো 2 কেজি, 2 কেজির নিচে হয়, এবং বাচ্চা যদি ইতিহাস থাকে নিওনাটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ভর্তি হওয়ার ইতিহাস থাকে, সেই অথবা কোনো বাচ্চার জন্মের পরেই মানে নিওনেট এজ যেটা প্রথম দিন থেকে 28 দিনের 28 দিন মধ্যে যদি তার শ্বাসকষ্ট থাকে, তাকে অক্সিজেন ইনহেলেশনের ইতিহাস থাকে, ব্লাড ট্রান্সমিশনের ইতিহাস থাকে, বাচ্চা যদি টুইন থাকে, ট্রিপলেট থাকে, 2টা বেবি হয় বা 3টা বা 4টা বেবি হয়, তখন সেই সমস্ত বেবির ক্ষেত্রে রেটিনোপ্যাথি প্রিমেচুরিটি হওয়ার প্রাদুর্ভাবটা বেশি থাকে। এবং আমরা ঢাকার বাইরে আমার এই কাজটুকু করার সুযোগ হচ্ছে, আমি যে সেন্টারে কাজ করি ডাক্তার কেজামান বিএনএসবি হসপিটাল, সেখানে এটা বিদ্যমান। সেটা স্যার এটাকে আমরা ট্রিটমেন্টটা কিভাবে দিই? এই ট্রিটমেন্টটা আমরা আগে প্রথমে ডায়াগনোসিস করি। ডায়াগনোসিস করতে গেলে আমাদের যে সমস্ত টুলসের প্রয়োজন হয়, ইনডাইরেক্ট অপথলমোস্কোপ লাগে, রেডকাম একটা ক্যামেরা লাগে রেটিনার ছবি ওঠানোর জন্য, সেটাও আমাদের বিদ্যমান আছে। আমরা দেশের বাইরে থেকে ট্রেন্ড আপ, এখন আমাদের যে টিমটা ওটা সুন্দরভাবে ট্রেন্ড আপ। আমরা আগে প্রথমে ডায়াগনোসিস করি যে ইট ইজ এ কেস অফ আরওপি অর নট। যদি আরওপি হয় তারপরে আবার স্টেজিং করি, এটা স্টেজ 1 2 3 4 কোন স্টেজে আছে সেই অনুযায়ী আমাদের সাথে একজন দর্শক আছেন স্যার, আমরা দর্শককে একটু লাইনে আনছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি তুহিন বলছিলাম ঢাকা থেকে। তো আমার সমস্যা দাঁতের, আমার আক্কেল দাঁত আজ থেকে প্রায় 11 থেকে 12 বছর যাবৎ উঠে করে উঠছে না আর কি। তো দাঁতের চারপাশে মাংসপেশিতে অনেক ব্যথা, এবং এই অবস্থাটা আমি মানে মাঝে মাঝে উঠে, এবং আজ থেকে প্রায় 11 থেকে 12 বছর যাবৎ উঠছে। এখনো দাঁত ওঠে না, কিন্তু প্রচন্ড ব্যথা হয়, মাংসপেশি ফুলে যায়। তো এখন এই মুহূর্তে আমি কি করতে পারি আর কি? জি, ধন্যবাদ আপনাকে। আপনার যে সমস্যাটি হচ্ছে এটা আমরা মেডিকেল ভাষায় বলে থাকি পেরিকরোনাইটিস, মানে আক্কেল দাঁত অনেক ক্ষেত্রেই, এখন বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সোজা হয়ে ওঠে না, একটু দেরিতে ওঠে বলে এটা আঁকাবাঁকা হয়ে ওঠে, বেশিরভাগ ক্ষেত্রেই সামনের দাঁতের দিকে ওঠে। আপনার বেলাটি এমনটি হয়েছে ধরে নিচ্ছি। এই ধরনের কেসে আসলে আমরা যেমন দাঁত তোলার উৎসাহ কখনোই এখন দেওয়া হয় না। এখন কিন্তু আমরা দাঁতের একটি ভেঙে গেলেও তার রুটকে রাখা হয়। একমাত্রই আক্কেল দাঁতের পজিশনগত কারণে কোনো সমস্যা তৈরি হলে তাকে আমরা ফেলে দেওয়ার উৎসাহ দেই। আপনি দেরি না করে, যেহেতু অনেকদিন লম্বা টাইম বলছেন 11 বছরের বেশি, এটা নিয়ে আর কোনো অবহেলার সুযোগ নেই। কারণ এখান থেকে যেমন ওই দাঁতটি নষ্ট হচ্ছে, পাশের দাঁতটি নষ্টের সম্ভাবনা রয়েছে, শারীরিকভাবে অনেক ঝামেলা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি এটাকে অপেক্ষা না করে একজন বিডিএস ডিগ্রিধারী বৈধ ডেন্টাল চিকিৎসকের পরামর্শ মতো দাঁতটিকে ফেলে দেওয়ার ব্যাপারে মনে হয় উনি বলবে, একটা এক্সরে করে নেয়, দাঁতের পজিশন দেখে নেয় যে কোনোভাবে দাঁতটিকে সোজা করা সম্ভব কিনা। বেশিরভাগ ক্ষেত্রে সম্ভব হওয়ার সম্ভাবনা থাকে না, ফলে আমরা এটাকে বলে থাকি দাঁতটিকে ফেলে দিলে ওই জায়গাটা এমনি ভালো হয়ে যাবেন। আর আক্কেল দাঁত ফেলে দিলে মুখ ভেঙে যাওয়া বা কথা বলা, যে ধরনের আমাদের একটি ভয় থাকে দাঁত ফেলে দিলে হওয়ার কথা, সেটি আসলে তেমনটি হয় না। এই দাঁতটি ফেলে দিলেই আপনি নিরাপদ থাকতে পারবেন। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। স্যারের কাছে আমি আবার ফেরত আসছি যে স্যার, এই যে ডেন্টাল ক্যারিজ হচ্ছে, যেখান থেকে রুট ক্যানেল পর্যন্ত চলে যেতে হচ্ছে এবং মানে কস্টলি হয়ে যাচ্ছে ট্রিটমেন্টে এবং সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে, বারবার পেশেন্টকে একদিনে তো সম্ভব না, অনেক দিন বারবার আসতে হচ্ছে। এই বিষয়টিতে যদি একটু বলেন যে আসলে আমাদের মানে এটাকে প্রতিরোধ তো আমরা করার ব্যাপারে অলরেডি কথা বললাম, বাট ট্রিটমেন্ট আমরা আসলে কিভাবে দিই, কি করি তখন আমরা? রুট ক্যানেল চিকিৎসাটি আসলে আমাদের বাংলাদেশে এতই আধুনিক হয়ে গেছে, একদম উন্নত বিশ্বের মানুষ যেটি পাচ্ছে দেশেই সম্ভব। অনেক ক্ষেত্রে কিন্তু এখন আমরা একদিনেই রুট ক্যানেল করে দেই, কিন্তু রুট ক্যানেল করার পর সে দাঁতের যে ইলাস্টিসিটি বা পানির পরিমাণ কমে যায় বলে এটার উপরে একটি ক্যাপ লাগিয়েই নিতে হয়, বিশেষ করে মাড়ির দাঁতের ক্ষেত্রে। ওই ক্যাপ করতে হয়তো আর 2-1 দিন বেশি লাগতে পারে, সব মিলে তো অবশ্যই টাইম কনজিউমিং একটা বিষয় এটা। তো এটা একটা আধুনিক চিকিৎসা, যেটা সমস্যা হলে করতেই হবে। আর তার আগে আমি একটু ওনার প্রসঙ্গের কথা বলি আপনার সাথে দর্শকদের উদ্দেশ্যে। উনি দুইটা কথা বললেন, একটা হচ্ছে স্টেরয়েডের কথা বারবার ব্যবহার করছেন। এই শীতকালে কিন্তু অনেকেরই শ্বাসকষ্টের প্রবণতা বাড়তে থাকে, ইনহেলার ইউজ করে বেশি, দেখবেন আমাদের পরিচিত অনেকের মধ্যেই। এই ইনহেলার ইউজ করার পর ডাক্তার যেভাবে তাকে বলে দিয়ে এত সময় পর মুখটি কুলি করে ফেলতে হবে, এটি যদি না করে তাহলেও কিন্তু আমাদের মুখের মধ্যে নানা ধরনের জটিলতা তৈরি হতে পারে শীতকালে। এটি যারা ইনহেলার ইউজ করে অবশ্যই তাদেরকে জানতে হবে। আর আরেকটা শব্দ নিয়ে ইউজ করলে যে অপরিণত শিশু, এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের এটাও জানা উচিত যে অনেক গর্ভবতী মেয়েদের কিন্তু মাড়ি দিয়ে রক্ত পড়ার একটি প্রবণতা খুব সহজেই ধরা পড়ে। এই ব্রাশ করলে রক্ত পড়ছে, থুতু ফেলে রক্ত পড়ছে, কারণ এই টাইমটাতে অনেকেই ব্রাশ করতে পারে না, বমি আসে, যে আমাদের যে হরমোনাল চেঞ্জের কারণে যে সমস্যাগুলি হয় মেয়েদের। তো এখান থেকে কিন্তু আমাদের মেয়েদের শরীরে
এক ধরনের বিশেষ কেমিক্যাল তৈরি হয় যেটা আমরা প্রোস্টাগ্ল্যান্ডিন বলি। এর একটি বাজে ইফেক্ট হচ্ছে যে এই গর্ভকালীন যে ইউটেরাস এটাকে সংকুচিত করে ফেলে, ফলে আর্লি ডেলিভারি হওয়ার একটি প্রবণতা কিন্তু অনেক বেড়ে থাকে। সম্প্রতি আমেরিকাতে বিশেষ গবেষণায় বলছে যে প্রায় 17% আর্লি ডেলিভারির পিছনে দায়ী হচ্ছে এই গর্ভকালীন সময় মাড়ির রোগ। মাড়ির থেকে রক্ত এটা একটু পর্যন্ত যদি একটু প্রসঙ্গের বাইরের কথা, তাও ওনার না, এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেহেতু দর্শকরাও ওই বিষয়টি নিয়ে জানার দরকার আছে। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, আমরা তার ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম তসলিমা, আমি টাঙ্গাইল থেকে বলছি। আমার বয়স 38। আমি বেশ কিছুদিন যাবত চোখে একটু ঝাপসা দেখতেছি, টিভিতে কোনো কিছু পড়তে পারি না। আর এমনিতে আমার কোভিড হয় নাই এর আগে। হ্যাঁ, ধন্যবাদ। আপনার খুব সুন্দর প্রশ্ন। আপনার বয়স 38, সেই ক্ষেত্রে আপনি দূরের দৃষ্টি শক্তির যেটা এটা হতে পারে, সেটার জন্য আগে অ্যাসেসমেন্ট করতে হবে, আপনার দৃষ্টিশক্তিটা অ্যাসেসমেন্ট করতে হবে। সেটার জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের কাছে যেতে হবে। যাওয়ার পর আপনার পাওয়ার মেজারমেন্ট করার পর আপনার হয়তো চশমা লাগবে। এটা চশমা দেওয়ার পরে আপনার মানে দূরের দৃষ্টিটা মানে ঠিক হয়ে যাবে। যদি কাছেরও থাকে, দূরে এবং কাছে দুইটাই দৃষ্টিশক্তি এক সময়ে আপনার নিরূপণ করে চশমার ব্যবস্থা দিলে আপনার ঠিক হয়ে যাবে। আমার মনে হয় ইমিডিয়েটলি আপনার একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যোগাযোগ করেন। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। স্যার যে বিষয়টি কথা বলছেন স্যার, এই বিষয়টি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়টি নিয়ে আমিও অনেক জায়গায় রিসার্চে দেখেছি যে প্রোস্টাগ্ল্যান্ডিন যে সিক্রেশনের কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে আর্লি ডেলিভারির বিষয়টি ঘটে এবং মুখ থেকে ব্লিডিং হয়, অনেক সময় নেজাল ব্লিডিং থেকেও এই বিষয়গুলো ঘটে থাকে। আমি এখন স্যারের কাছে ফেরত আসছি। স্যার যেহেতু প্রিমেচিউর বাচ্চার বিষয়টি নিয়ে কথা বললেন, স্যার এল্ডারলি পেশেন্ট যাদের ডায়াবেটিস অনেক বেড়ে গিয়েছে তাদের ক্ষেত্রে স্যার দেখা যায় খুব কমনলি একটা প্রবলেম হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং অথবা ক্যাটারেক্ট বা ছানি পড়ার সমস্যাটি। স্যার এই সমস্যাটা কি ইদানিংকালে আরো বেড়েছে কিনা এই করোনাকালীন সময়? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। আসলে এই মুহূর্তে অনেকটুকুই বেড়েছে, কারণ হলো অনেকেই গত যে সময়টা, এখনও তো কোভিড সিচুয়েশন আমরা একটু উন্নতির দিকে, এখন মোটামুটিভাবে আগের যে ব্যাকলগ যেটা ছিল, বিশেষ করে ক্যাটারেক্ট পেশেন্ট, তো ক্যাটারেক্ট যে রুটিন যে এজিং প্রসেসের জন্য যে ক্যাটারেক্ট আমাদের যেটা বলা হয় এজ রিলেটেড ক্যাটারেক্ট বা সেনাইল ম্যাচিউর ক্যাটারেক্ট, সেই ক্যাটারেক্টের ক্ষেত্রে আমরা সাধারণত অ্যাসেসমেন্ট করি সে কতটুকু দেখে। গ্রামের একজন কৃষক বা বিভিন্ন বয়সী একটা মানুষ, সে হয়তোবা কাছে পর্যন্ত সে দেখলেও সে মনে করে সে আমি দেখতেছি। তো সেটা যখন সে একেবারে কাছের জিনিস দেখতে পারে না, একেবারে নিয়ার ভিশন দেখতে পারে না, তখন সে বলে যে না আমি কিছু দেখতে পারতেছি না, বা আরেকজনের হেল্প নিয়ে সে মুভ করতে হয়, তখন সে আসতেছিল। এই মুহূর্তে আমাদের এই ধরনের মানে মানে ক্যাটারেক্ট জনিত কারণে সে অন্ধের দিকে যাচ্ছে, এবং বাইলেটারাল ক্যাটারেক্ট, এক চোখ না দুই চোখই সে কম দেখে, এটার পার্সেন্টেজ অনেক বেশি। হ্যাঁ, গ্রামে দেখা যায় আগে আমাদের যে আমি যে হসপিটালে কাজ করি ডাক্তার কেজামন বিএনএসবি আই হসপিটাল, সেখানে আমরা ক্যাম্প করে রুগী নিয়ে আসা হয়। আগে ক্যাম্পের এই বিষয়টি না একটু জানবো, কারণ এটা দরকার আছে, কারণ আমরা শুধুমাত্র শহর ভিত্তিক আলোচনা করি। তার আগে একজন দর্শক আছেন আমাদের সাথে, আমরা দর্শকের প্রশ্নটি নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক আপনার টিভির ভলিউমটি কমিয়ে দিয়ে প্রশ্নটি করতে হবে। জি আসসালামু আলাইকুম, শুভ সকাল। শুভ সকাল। আমি আজকে বাংলা ভিশনকে ধন্যবাদ জানাচ্ছি এবং অনুষ্ঠানের প্রেজেন্টার ডাক্তার মলি, তাকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে দুইজন সম্মানিত আলোচক স্যার দুজনকে ধন্যবাদ। আপনার প্রশ্নটি কি দর্শক, আপনার সমস্যাটা কি যদি বলেন? আমি 2 মাস আগে করোনায় আক্রান্ত হয়েছিলাম। করোনা আক্রান্ত হওয়ার পরে আমি করোনা থেকে আরোগ্য লাভ করেছি, করোনা থেকে ভালো হয়েছি, কিন্তু দেখা যাচ্ছে যে তারপর থেকে আমি কিন্তু আগে পেপার পত্রিকা পড়তে পারতাম, পেপারের যে অক্ষরগুলো পড়তে পারতাম স্বাভাবিকভাবে, সেটা এখন আর পড়তে পারছি না। এটা গত মাসখানেক ধরে এই সমস্যাটা হচ্ছে, এবং আমি চোখের ডাক্তারের কাছে গিয়েছিলাম এখানে লোকালি, তো ওনারা আমার চোখ পরীক্ষা করে বলছেন যে আমার কিন্তু ইন্ট্রাঅকুলার প্রেসার যেটা সেটা বেড়ে গেছে। এটা হঠাৎ করে মানে বেড়ে যাওয়ার কারণটা আমি কি বুঝতে পারছি না। তো উনি বলতেছে যে খুব একটা বাড়েনি, তবে বয়স হিসেবে আমার বয়স 40, সেই বয়স অনুপাতে একটু বেড়ে গেছে এবং আমার চশমা লাগবে। এটা কি মানে আমাকে বলতেছে যে আপনি চশমা নিয়ে নেন, যেহেতু আপনার পত্র। ঠিক আছে দর্শক আপনি আমাদের সাথে টিভি স্ক্রিনেই থাকুন, আমরা একটি বিরতি নিব এখন। বিরতিটা আমরা উত্তরটি নিয়ে নেই, উত্তরটি নেওয়ার পরে আমরা বিরতিটি নিচ্ছি। আপনি একটু উত্তরটি দেন, যে বলছি ইন্ট্রাঅকুলার প্রেসার বেড়ে গিয়েছে করোনা পরবর্তী সময়।
এবং ওকে। দেখতেও সমস্যা হচ্ছে। ওকে, ধন্যবাদ। আপনার সুন্দর প্রশ্ন। তো আপনার যে অলরেডি আপনি আপনার যে ডিজিজটা সম্পর্কে আপনি অবগত। তো আপনার প্রথম দুইটা সমস্যা, একটা হলো আপনার যে আপনার দৃষ্টিশক্তির সমস্যা, সেটা আপনার চশমার মাধ্যমে কারেকশন হয়ে যাবে। আর পরবর্তী যে সমস্যা যেটা ইন্ট্রাওকুলার প্রেশার, যেটা এই বিষয়টা নিয়ে আপনার ভালোভাবে বুঝতে হবে এবং এই ব্যাপারে দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হতে পারে। সেটার নাম হলো গ্লোকোমা। শরীরে যেমন প্রেশার আছে তাকে আমরা বলি হাইপারটেনশন বা ব্লাড প্রেশার বলি। চোখের যে প্রেশারটা সেটা হলো গ্লোকোমা। সেই গ্লোকোমাটা যদি চোখের যে প্রেশার স্বাভাবিক যেটা থাকার কথা 11-12 থেকে 20 পর্যন্ত মিলিমিটার অফ মার্কারি, সেটা যদি তার চেয়ে বেশি থাকে বা অনেক সময় কম থাকলেও যদি অপটিক নার্ভ ড্যামেজ করে তখন তাকে গ্লোকোমা বলা হয়। কিন্তু এই গ্লোকোমাটা অনেক ক্ষেত্রে হতে পারে ফ্যামিলিয়াল হতে পারে, আবার প্রিডিসপোজিং কিছু ফ্যাক্টরের জন্য হতে পারে। যদি ফ্যামিলিয়াল হয় তাহলে আপনাকে লাইফ লং চিকিৎসা করতে হবে এবং সেটা একজন গ্লোকোমা স্পেশালিস্টের মানে অধীনে থাকতে হবে। এখন যাওয়ার পরে আপনাকে কিছু নির্দিষ্ট নিয়ম মাফিক পরীক্ষা নিরীক্ষা আছে, চোখের প্রেশার আছে, চোখের কতটুকু ফিল্ড আছে, তারপর ওসিটি পরীক্ষা আছে, করার মাধ্যমে আপনার নির্ণয় করা হবে যে আসলে এটা আপনার ইট ইজ এ কেস অফ গ্লোকোমা অর নট। যদি গ্লোকোমা হয় এটার মধ্যে আবার প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা আছে, ন্যারো অ্যাঙ্গেল গ্লোকোমা আছে। গ্লোকোমার মানে টিপিক্যাল আপনি গ্লোকোমায় ভুগতেছেন কিনা এটা নিশ্চিত হওয়া খুবই প্রয়োজন। অনেক সময় ওভার বা আন্ডার ডায়াগনোসিস হয়ে যায়। একদিনের প্রেশার মেপে যেমন হাইপারটেনশন ডায়াগনোসিস করাটা রং হতে পারে, ঠিক তদ্রূপ গ্লোকোমার ক্ষেত্রেও একদিনের প্রেশার মেপে অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই। সেটা একটা ধারাবাহিকতা। আমরা কয়েকবার একটা পেশেন্টকে মেজারমেন্ট করলাম, পাশাপাশি অন্য চেঞ্জগুলো যে ভিতরের কিছু চেঞ্জ আছে, আমাদের চোখের ভিতরে একটা জায়গা আছে কাপ ডিস্ক রেশিও, সেই কাপ ডিস্ক রেশিওর কোনো পরিবর্তন হইল কিনা, ভিজুয়াল ফিল্ডের পরিবর্তন হইল কিনা, এটা আমরা হামফ্রে ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিস করি। এবং লেটেস্ট যে পরীক্ষাগুলো এখন আমাদের দেশে কিন্তু সারা পৃথিবী বিশ্বমানের চিকিৎসাটা আমাদের অপথলমোলজিতে বিরাজমান সারা দেশেই। ইভেন কি আমাদের গ্লুকোমা যদি হয় তাহলে একজন গ্লুকোমা স্পেশালিস্টের কাছে দেখে মানে মানে প্রেশারের পরিমাণটা মেপে তারপর সে অনুযায়ী তার বয়স অনুযায়ী ট্রিটমেন্টটা স্যার দেওয়াটাই আসলে ডেফিনেটলি আগে কনফার্ম হতে হবে ইট ইজ এ কেস অফ গ্লোকোমা অর নট। ওকে স্যার, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ স্যার। আমরা বিরতি নিব এই পর্যায়ে। একটি বিরতির পরে এসে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, থাই বেবি ডায়াপার ভালো থাকুন অনুষ্ঠানটির এই পর্যায়ে সময় হয়ে এসেছে একটি ছোট্ট বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম থাই বেবি ডায়াপার ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমরা কথা বলছিলাম করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষায় দাঁত এবং চোখের বিষয়টি নিয়ে। স্যার, বিরতিতে যাবার আগে কয়েকজন দর্শক ফোন করেছিলেন, তার প্রশ্নের উত্তরটি আমরা দিয়েছি, কিন্তু তারপরও স্যার যথাযথভাবে গ্লুকোমা যে বিষয়টি সেটি ট্রিটমেন্টটা স্যার কিভাবে করা উচিত সেটা যদি একটু বলেন আমাদেরকে। ধন্যবাদ। গ্লুকোমার চিকিৎসাটা হচ্ছে জাস্ট লাইক ব্লাড প্রেশারের চিকিৎসার মতো। এই চিকিৎসাটা কখনো বন্ধ করা যাবে না। ডাক্তারের চিকিৎসা মোতাবেক কাউকে যদি অ্যান্টি গ্লুকোমার ড্রাগ দেওয়া হয় চোখের দেওয়ার জন্য, তাহলে ডাক্তারের পরামর্শ ব্যতীত সে বন্ধ করতে পারবে না। এটা কন্টিনিউয়াস প্রসেস সে দিতে হবে। কারণটা কি, তার প্রেশারটা যদি ওঠানামা করে হঠাৎ করে তাহলে তার নার্ভটা তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাবে। যদি সে ডিসকন্টিনিউ করে তাহলে খুব আর্লি সে তার খারাপের দিকে চলে যাবে। এই জন্য ডিসকন্টিনিউ করা যাবে না, তাকে ড্রাগ চালিয়ে যেতে হবে। ডাক্তারের পরামর্শ ব্যতি রেখে সে তার মতো করে বন্ধ পারবে না, এটা একটা দিক। আর পাশাপাশি শুধু ড্রাগ ছাড়াও আরও বিকল্প চিকিৎসা আছে আমাদের, মানে পার্মানেন্ট চিকিৎসার মধ্যে আমাদের কিছু সার্জারি আছে। সার্জারির মাধ্যমেও গ্লোকোমাকে মানে চিকিৎসা দেওয়া যায়। এই চিকিৎসার মধ্যে স্যার একটা বিষয় খুব কমনলি আমরা আলোচনা করি, যদিও আমরা এখন একটু কম করি কারণ কি এটা নিয়ে আমরা মানে অনেকটাই অ্যাওয়ার, তারপরও স্যার কথাটা বলবো, সেটা হচ্ছে যে স্যার ক্যাটারেক্ট বা ছানি, যেহেতু আনকন্ট্রোল ডায়াবেটিস মেলিটাস যাদের থাকে তাদেরই পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই ক্যাটারেক্ট বা ছানির একটা সমস্যা দেখা দেয়। এটা নিয়ে যদি একটু আমাদেরকে বলেন যে কি করা উচিত আমাদের। খুব সুন্দর প্রশ্ন। ছানি যে জনিত সমস্যা যেটা আমাদের অন্যতম কারণ, মানে অন্ধের কারণ। আমাদের ছানির চিকিৎসাটা এখন বাংলাদেশে বিশ্বমানের। তার মধ্যে ফেকু যে সার্জারিটা, ফেকু সার্জারির মাধ্যমে এই ভিতরের যে লেন্সটা যেটা অস্বচ্ছ হয়ে যায় এটাকে আমরা মানে তরল করে বের করে নিয়ে এসে ফোল্ডেবল লেন্স আমরা চোখের ভিতরে সংযোজন করার পরে রোগী মানে মুহূর্তের মধ্যে অপারেশনের জাস্ট আফটার অপারেশনে সে দেখতে পায়। এবং এটার পরেও ফেরিতে আমরা স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারির মাধ্যমেও আমরা অল্প একটু কেটে আমরা ওই লেন্সটাকে বের করে সৃষ্টিকর্তা প্রদত্ত আমরা নতুন একটা লেন্স সংযোজন করে দিতে পারি। এবং সেটা বাংলাদেশের যে প্রেক্ষাপট সেটা বিনামূল্য থেকে শুরু করে স্বল্প মূল্যে মানে বেশি টাকা দিয়েও সে অপারেশনটা করতে পারে। এবং এটা মানে ঘরের দুয়ারে প্রতিটা জেলা শহরে এবং মানে বিভাগীয় শহরে যে সমস্ত জায়গায়
মানে টার্সিয়ারি লেভেল হসপিটালে মানে চোখের চিকিৎসা চলে, প্রায় সব জায়গাতেই এই ইনস্ট্রুমেন্ট আছে এবং স্থানীয় অপারেশন করার মতো ম্যান পাওয়ার আছে, লজিস্টিক্স আছে সব জায়গায়। যেমন আমি একটা বিভাগীয় শহরে ময়মনসিংহে কাজ করি, সেখানে প্রচুর রোগী প্রতিদিনেই, আমি সহ আমাদের সহকর্মীরা এখানে ফেকু সার্জারি এবং সানির যে SICS মানে সেলাইবিহীন যে সানি অপারেশন সেটা প্রতিনিয়ত হচ্ছে এবং এটা বিনামূল্যে হচ্ছে, স্বল্প মূল্যে হচ্ছে এবং সবভাবেই করার সুযোগ আছে। শুধুমাত্র রোগীদের আসার অপেক্ষা। অনেক ধন্যবাদ স্যার। স্যারের কাছে আমি ফেরত আসবো। স্যার, একটা বিষয় খুব নতুন উঠে এসছে, কারণ কি মানুষ যেহেতু অসচেতন, দাঁত নিয়ে সবসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু একটি বিষয়, যখন আমরা হাসি খুব সুন্দর দেখা যায় আমাদেরকে, বাট দাঁতের যতটাই আসলে আমরা সবচেয়ে বেশি দেরিতে নিই। ডেন্টাল ইমপ্ল্যান্ট একটা টার্ম আমরা এখন ইউজ করি, ডক্টররা ইউজ করি ডেন্টাল ইমপ্ল্যান্ট, মানে এটাকে আমরা বলি যে কৃত্রিম দাঁত লাগানো। সেই বিষয়টি নিয়ে যদি স্যার একটু বলেন, যেটা আপনার সেন্টার আপনি কিভাবে করেন বা এটা কি কতটুকু সফলতা নিয়ে আসছে? এখন আমাদের বাংলাদেশে ডেন্টাল ইমপ্ল্যান্ট অনেক ডাক্তারই খুব সফলভাবেই করছে। প্রথমে কি ছিল, আপনারা দেখবেন আমাদের নানি দাদিরা এক ধরনের আলগা দাঁত ব্যবহার করতো, সারাদিন খুলে রাখতে হতো, অস্বস্তিকর, বাড়তি প্লেট থাকে, একটা তারের মতো জিনিস থাকে, আরাম পাওয়া যায় না। এরপরে কি হলো, এরপর আসলে ব্রিজের দাঁত লাগানোর পদ্ধতি। সেটি হচ্ছে যেখানে দাঁতটি নাই তার পাশের দুটি দাঁতকে বিশেষ চিকিৎসা করে 3টে দাঁতকে একসাথে লাগানো হয় বা 4টা দাঁতকে একসাথে লাগানো হয়, মানে পাশের দুটো সাপোর্ট ভালো লাগে। তখন রোগীরা চিন্তা করে যে ভালো দুটি দাঁতকে আসলে কেন কাটবো বা কেন মডিফিকেশন করব, তখন কিন্তু এখান থেকে ইমপ্ল্যান্টটা আসে। ইমপ্ল্যান্টটি হচ্ছে অত্যন্ত আধুনিক পদ্ধতি, যেটিতে পাশের দাঁতে কিছু করতে হয় না। যেখানে দাঁতটি নাই সেখানে বিশেষ যন্ত্রের মাধ্যমে আমরা একটি স্ক্রু টাইপের ধাতব পদার্থ ওই জায়গায় ঢুকিয়ে কিছুদিন ওয়েট করি, ওইটা হাড়ের সাথে শক্ত হয়ে যায়, এরপর দাঁতটি লাগিয়ে দিই। ফলে দাঁতটি একদম ন্যাচারাল দাঁতের মতোই কাজ করে, যেটা আমাদের দেশে এখন সফলভাবে হচ্ছে। এবং খুব যে এখন রুগীদের আয়ত্তের বাইরে তা অনেক, যেটা অবশ্যই এক্সপেন্সিভ চিকিৎসা, কিন্তু আমরা যদি এটা বহির্বিশ্বের কথা চিন্তা করে থাকি, সেটা আমাদের দেশে এখন অনেক কম খরচে হয়। আর বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু এখন এটা শুরু হয়েছে, সরকারি পর্যায়েও। আমার জানা মতে যেমন ঢাকা ডেন্টাল কলেজে ওরা শুরু করেছে এটা, যে জাস্ট শুধু ইমপ্ল্যান্টের সামান্য খরচে ওরা এটা পেশেন্টের মুখে দেওয়ার চেষ্টা করছে, এরকম করছে। পেশেন্টরা যদি আসলে আরাম চাই, যে আসলে দাঁত ছাড়া তো কতটা কষ্টের, সেটা যার নেই সেই বুঝে। একটি তো হচ্ছে মুখের ভিতরকার কষ্ট, যে খাবার খেতে পারছে না, মুখ ভেঙে যায়, কথা বলতে পারছে না, এগুলো তার রয়েছেই। এছাড়া তো সিস্টেমিক অনেক সমস্যা হতে পারে। গবেষণা বলছে দাঁত না থাকলে এক ধরনের ডিমেনশিয়া তৈরি হয়, মানে আমরা কাজের প্রতি আগ্রহ, আমাদের যে প্রাণচঞ্চলতা, এটা অনেকটাই কমে যায় দাঁত না থাকলে। সামাজিকভাবে কিন্তু আমরা, আপনি যেটা বলছিলেন, অনেক হেয় প্রতিপন্ন হই। সবকিছু মিলে কিন্তু দাঁতের গুরুত্ব অনেক বেশি, যেটা হয়তো আমরা হারালেই বুঝি। সেজন্য দাঁত হারিয়ে ফেললে যে কোনো পদ্ধতিই হোক, সেই মানুষের অর্থনৈতিক সমস্যা অনুযায়ী, শারীরিক কন্ডিশন অনুযায়ী এই দাঁতকে রিপ্লেস করে নিতে হবে। আর তার মধ্যে একটি আপনি যেটা বললেন ডেন্টাল ইমপ্ল্যান্ট, আধুনিক পদ্ধতি, সবচেয়ে আরামদায়ক পদ্ধতি, এবং রোগীর জন্য যেমন রোগী বুঝতে পারবে তার মধ্যে কিছু আছে, এই একটি অনেক ভালো একটি পদ্ধতি ডেন্টাল ইমপ্ল্যান্ট। এবং আমাদের দেশে আমরা সফলভাবে করতে পারছি, এটা আলহামদুলিল্লাহ খুব সফলভাবে করতে পারছি। কমপ্লিকেশনস গুলো কমই হচ্ছে খুব। হ্যাঁ, আমরা যদি বহির্বিশ্বের চিন্তা করে থাকি, একদম আমরা বলবো সেম ক্যাটাগরি চিকিৎসায় আমাদের বাংলাদেশের ডেন্টাল চিকিৎসকরা এখন রোগীদের মুখে দিয়ে আসছে। অনেক ধন্যবাদ স্যার। স্যার, আমরা একদমই শেষ পর্যায়ে আছি, যদি ছোট্ট করে একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। আমি বলবো যে আমাদের যে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা, সরকারিভাবে বেসরকারিভাবে আমাদের মানে চক্ষু চিকিৎসার ব্যবস্থা আমরা একেবারেই বিশ্বমানের। আমাদের প্রত্যেকটা সেক্টরেই মেডিকেল চিকিৎসা, চোখের এবং সার্জিক্যাল চিকিৎসা, বিশেষ করে সার্জিক্যাল চিকিৎসা, যে জিনিসগুলো আমরা ছাত্র ছিলাম, এখন আমাদের অনেক বয়স হয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে আমরা যে সার্ভিসটা দেশ বিদেশে সাথে বাংলাদেশে কম্পেয়ার করলে অনেক দূরে, একেবারে বিশ্বমানের। তার মধ্যে ক্যাটারাক্ট সার্জারি, বিশেষ করে ফেকো সার্জারি এবং আদার যে সমস্ত রেটিনাল সার্জারি থেকে শুরু করে সুন্দরবনে। আমি স্যারের কাছ থেকে একটু শুনতে চাচ্ছি শেষ বক্তব্য। দর্শক, দাঁতের যে কোনো রোগ হোক, সেটা ডেন্টাল ক্যারিজ হোক, ব্যথা হোক, মাড়িতে রক্ত পড়া হোক, অথবা মুখের কোনো ক্ষত হোক, কোনোটাকে অবহেলা করে বা পুষে রাখা যাবে না। কারণ এই দাঁতের ম্যাক্সিমাম সমস্যাই শুধু আমাদের মুখের মধ্যকার যে একটি বড় ধরনের সমস্যা তৈরি করে তা নয়, এর পাশাপাশি রয়েছে এর সাথে শরীরের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ অঙ্গের প্রত্যক্ষ সম্পর্ক। সুতরাং চিকিৎসা নিয়ে নেবেন। স্যারকে অনেক ধন্যবাদ, এবং স্যারকে অনেক ধন্যবাদ আজকে আমাদের এখানে এসে জয়েন করার জন্য। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, থাই বেবি ডায়াপার ভালো থাকা অনুষ্ঠানটিতে আজকে আমরা কথা বলেছিলাম দাঁত এবং চোখ, খুবই দুটি গুরুত্বপূর্ণ অঙ্গ নিয়ে, এবং আশা করি আপনারা অনেক কিছু শুনে উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে আগামী পর্বে, ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।